তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি শুরু হবে, নাকি কূটনীতির শেষ মুহূর্তে মানবজাতিকে আরেকটি বিপর্যয় থেকে বাঁচাবে? ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার সকাল। তেহরানের আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি। ফজরের আজান শেষ হতে না হতেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী। এমনকি সামরিক ও বেসামরিক স্থাপনা সব একসঙ্গে টার্গেট। প্রথমে মানুষ ভেবেছিল এটা হয়তো সীমান্তে কোনো ছোটখাটো সংঘর্ষ, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই স্পষ্ট হয়ে যায় এটা সীমিত আক্রমণ নয়, এটা এক সমন্বিত স্ট্রাইক। এবং কয়েক ঘন্টার মধ্যেই ইরানের স্টেট মিডিয়া ঘোষণা করে ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা ইরানের সুপ্রিম লিডার আলী খোমেনি আর বেঁচে নেই। বিশ্ব থমকে যায়। এই মানুষটি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ ক্ষমতার প্রতীক। তার মৃত্যুই কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে ভেঙে দিল, নাকি এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম গুলির শব্দ? আপনি দেখছেন দ্য টাইম ওরাকল। আজ আমরা বিশ্লেষণ করব খামেনির মৃত্যু কি সত্যি বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। তো ১৯৭৯ থেকে ২০২৬ এক আদর্শের জন্ম ও সংঘর্ষ। ১৯৭৯ সালের ইসলামিক রেভলিউশনের পর ইরান বদলে যায় চিরতরে। রাজতন্ত্রের পতন হয় এবং প্রতিষ্ঠিত হয় একটি ইসলামিক রিপাবলিক, যেখানে সর্বোচ্চ ক্ষমতা নির্বাচিত প্রেসিডেন্টের হাতে নয়, বরং একজন ধর্মীয় নেতার হাতে। এই কাঠামোর কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রথমে আয়াতুল্লাহ খোমেনি, পরে আলী খোমেনি। ইরানের রাষ্ট্রদর্শনের মূল ভিত্তি আমেরিকা ও ইসরায়েল তাদের চিরশত্রু। এই আদর্শ শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি রাষ্ট্রের নিরাপত্তা নীতি, সামরিক কৌশল এবং আঞ্চলিক জোট গঠনের মূল চালিকা শক্তি। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের হুমকি বলে আখ্যা দিয়েছেন, এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করে সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেন। ফলে ২০২৬ সালের এই হামলা আকস্মিক নয়, এটি বহু বছরের উত্তেজনার চূড়ান্ত বিস্ফোরণ। কথা বলবো ইরানের ক্ষমতার কাঠামো। হাইড্রার মাথা কাটা কি সমাধান? অনেকেই ভাবছেন সুপ্রিম লিডার মারা গেলে ইরানে কি সরকার ভেঙে পড়বে? বাস্তব অনেক জটিল। ইরানে একটি সংবিধান নির্ধারিত প্রক্রিয়া আছে। সুপ্রিম লিডার মারা গেলে অ্যাসেম্বলি অব এক্সপার্ট নামের একটি ধর্মীয় পরিষদ নতুন নেতা নির্বাচন করে। অর্থাৎ কাঠামো এমনভাবে তৈরি যে একজন ব্যক্তির মৃত্যুতে পুরো সিস্টেম ভেঙে পড়ে না। তার উপর রয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপ বা আইআরজিসি, যাদের কাজ দেশের ইসলামিক শাসন ব্যবস্থা রক্ষা করা। তাদের নিজস্ব সেনা, নৌবাহিনী, ড্রোন ইউনিট, সাইবার ইউনিট সব আছে। অর্থাৎ খামেনিকে সরানো মানেই শাসন ব্যবস্থার পতন নয়, বরং ইতিহাস বলে যখন কোনো রাষ্ট্র বহিরাগত আক্রমণের মুখে পড়ে তখন অভ্যন্তরীণ বিভাজন সাময়িকভাবে থেমে যায় এবং জাতীয়তাবাদ আরও শক্তিশালী হয়। থেকে সামরিক ভারসাম্য, কার হাতে কত শক্তি? এখন প্রশ্ন, সামরিক দিক থেকে কার পাল্লা ভারী? আমেরিকার হাতে আছে F-32 B-2 স্পিরিট বোম্বার, বিশেষ করে B-2 স্পিরিট, যা স্টেলথ প্রযুক্তির জন্য রাডারে ধরা পড়ে না। অন্যদিকে ইরানের বিমান বাহিনীর বেশিরভাগই পুরনো সোভিয়েত বা আমেরিকান যুগের, কিন্তু যেখানে তারা এগিয়ে তা হলো ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে। ইরানের কাছে হাজার হাজার স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করেন। এছাড়া তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহ, হুতি, হামাস মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয়। অর্থাৎ যুদ্ধ যদি কেবল আকাশে সীমাবদ্ধ না থেকে প্রক্সি যুদ্ধে রূপ নেয়, তাহলে এটি বহু ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। স্ট্রেইট অফ হরমুজ অর্থনীতির শ্বাসনালী। মধ্যপ্রাচ্যের মানচিত্রে একটি সরু জলপথ আছে, স্ট্রেইট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে যায়। ইরান বহুবার হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে তারা এই পথ বন্ধ করে দিতে পারে। যদি কয়েকদিনের জন্য এই পথ বন্ধ হয়, তেলের দাম আকাশ ছোঁয়া হবে। এর প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া, এমনকি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারেও। তাহলে এই যুদ্ধ শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটি বৈশ্বিক অর্থনীতির যুদ্ধ। তো এয়ারক্রাফট ক্যারিয়ার ও পারমাণবিক ছায়া। এই সংঘর্ষের সময় মার্কিন নৌবাহিনী দুটি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন ছিল এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড
যদি ইরান কোনোভাবে একটি ক্যারিয়ার গুরুতর আঘাত হানে এবং বহু মার্কিন সেনা নিহত হয়, তাহলে মার্কিন কংগ্রেস ও জনগণের চাপ চরমে উঠবে এবং সেই মুহূর্তে যদি পারমাণবিক বিকল্প টেবিলে আসে, তো ইসরায়েল নিজেও আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসাবে বিবেচিত। যদি পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়, তাহলে রাশিয়া ও চীন কি করবে? এটাই সেই জায়গা যেখানে আঞ্চলিক যুদ্ধ বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। তো রাশিয়া চীন ফ্যাক্টর। রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে জড়িত। চীন তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনায়। যদি ইরান সরাসরি দুর্বল হয়ে পড়ে এবং পশ্চিমা জোট সেভাবে প্রভাব বিস্তার করে, তাহলে রাশিয়া ও চীনের ভূরাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে। তারা সরাসরি যুদ্ধে নামবে কিনা সেটিও অনিশ্চিত, কিন্তু অস্ত্র, গোয়েন্দা সহায়তা, সাইবার সমর্থন এইসবের মাধ্যমে তারা সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে এবং দীর্ঘায়িত যুদ্ধ মানেই বৈশ্বিক অস্থিরতা। তৃতীয় বিশ্বযুদ্ধ বাস্তব নাকি ভয়ের বাণিজ্য? আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটি খুব সহজে ব্যবহার করি, কিন্তু বিশ্বযুদ্ধ মানে শুধু বড় দেশগুলোর লড়াই নয়, এটি জোট বনাম জোটের সরাসরি সংঘর্ষ। বর্তমানে ন্যাটো একদিকে, রাশিয়া চীন অন্যদিকে। যদি ইরান ইস্যুতে এই জোটগুলো সরাসরি মুখোমুখি হয়, তাহলে সেটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তবে ইতিহাস বলে বড় শক্তিগুলো প্রায়ই সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলে, কারণ তারা জানে পারমাণবিক যুগে পূর্ণাঙ্গ যুদ্ধ মানেই পারস্পরিক ধ্বংস। তাহলে কি এই যুদ্ধ সীমিত থাকবে, নাকি একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল মিসাইল, একটি ভুল গণনা সবকিছু বদলে দেবে? তো খামেনির মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি একটি যুগের সমাপ্তি এবং হয়তো একটি নতুন যুগের সূচনা। মধ্যপ্রাচ্যের মানচিত্র, বৈশ্বিক শক্তির ভারসাম্য, জ্বালানি বাজার, পারমাণবিক কৌশল সবকিছুই আজ অনিশ্চয়তার মধ্যে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি শুরু হবে, নাকি কূটনীতির শেষ মুহূর্তে মানবজাতিকে আরেকটি বিপর্যয় থেকে বাঁচাবে? ইতিহাস আমাদের শিখিয়েছে যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা কঠিন। তো আপনি দেখছিলেন দ্য টাইম অরাকেল। সময়ই শেষ কথা বলবে, কিন্তু আজ আমরা ইতিহাসের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি।